প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আমাদের একজন পারিবারিক বন্ধুর মেয়ের বিয়ে, সেই বিয়ের জন্য 2-3 দিনের জন্য মন্ট্রিয়ালে এসেছি। আজকে আমি রতন তালুকদার লাইভ করছি মন্ট্রিয়াল, কানাডা থেকে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিষয়বস্তু আজকে জানিয়ে কথা বলতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে তলানিতে। সেটি শুরু হয়েছিল কবে? সেটি শুরু হয়েছিল 5 আগস্ট 2024-এ আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর। সেই সম্পর্কের যে অবনতি ঘটে, তা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। বিষয়টি আপনাদের জানা, নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। এক ধরনের স্ববিরোধিতা, একদিকে ঢাকা না দিল্লি, অন্যদিকে দিল্লি ছাড়া আবার আমাদের চলেও না। দিল্লি থেকে আমরা বা ভারত থেকে আমরা কাঁচামরিচ থেকে শুরু করে তেল, বিদ্যুৎ, পেঁয়াজ, চাল সব আনবো, কিন্তু আমরা ভারতকে পছন্দ করি না, বা ভারতের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগের মধ্যে আধিপত্যবাদ, নতুন নতুন অনেক কথাবার্তা, আধিপত্যবাদ, ভারতের সঙ্গে চুক্তি। কিন্তু আজ পর্যন্ত শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে কি চুক্তি করেছে সেটি কিন্তু কখনোই জনসমক্ষে আসেনি। কেন আসেনি কেউ জানে না, কিন্তু কথায় কথায় ভারতের সঙ্গে চুক্তি হয়েছে, ভারত সব নিয়ে গেছে, ভারত আমাদেরকে শোষণ করছে, ভারত আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে। অভিযোগ অনেক থাকতে পারে, ঠিক আছে। বিমাতা সুলভ আচরণের বিষয়টিও একবার মেনে নেওয়া যেতে পারে। সেটাই কারণে বলছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সঙ্গে ভারতের বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই বিস্তর বৈষম্য, সেই সমতা সেটা আসলেই নেই। কিন্তু সমতা যদি না থাকে, সেটা আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। মনে রাখতে হবে, ভারতের সঙ্গে আমাদের রয়েছে 4500 কিলোমিটারের প্রতিবেশী, দীর্ঘ প্রতিবেশী, প্রায় সব দিক দিয়ে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে অল্প বিস্তর মিয়ানমার। যদিও মিয়ানমারের এই সীমান্তটি নিয়ে আমরা কখনোই খুব উদ্বেগ প্রকাশ করিনি, যদিও উদ্বেগ প্রকাশ করা প্রয়োজন। তারপর ভারতের সঙ্গে সম্পর্কে আধিপত্যবাদের ব্যাখ্যাটা অনেক ধরনেরই হইতে পারে। আধিপত্যবাদের কি ব্যাখ্যা, কি আধিপত্য, সেটাও কিন্তু খুব ক্লিয়ার না। এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা বলেছিল 26 লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে। সেই 26 লক্ষ ভারতীয়দেরকেও শনাক্ত করা হয়নি, বা তারা কোথায়, কতজন, কিভাবে, সেটার কোনো ব্যাখ্যা নেই। তো আমাদের দেশে এক ধরনের ওই যে চিল কান নিয়ে গেছে, এবার তার পিছিয়ে ধরতে হবে, এই ধরনের মানসিকতা, বাঙালি মানসিকতা, হুজুগের বাঙালি, এ সমস্ত আমরা অনেক কথাবার্তা শুনি। এবার শুরু হয়েছে তারেক রহমানের ভারত সফর নিয়ে এক ধরনের নাটক, সার্কাস। কেন বলছি? ঘটনাক্রমে যা হয়, বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়, সরকারের প্রথম সফর, সেটা হোক প্রধানমন্ত্রী, সেটা হোক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সেটা হোক সামরিক কর্মকর্তা, সেটা হোক শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, এরশাদ, সবসময় কিন্তু ভারতকেই প্রথম সফর হিসাবে গণ্য করা হয় বা হয়েছে অতীতে। এটা এক ধরনের প্রথাই বলা যেতে পারে, কিন্তু এবার তার ব্যতিক্রম। এর কারণটি হলো, বিএনপি কতটুকু চায় বা চায় না সেটা পরের প্রশ্ন, কিন্তু এনভায়রনমেন্ট, যে পরিবেশ, জামাত,
ডক্টর ইউনূস এবং এনসিপি তৈরি করেছে, বিএনপি যেন অনেকাংশেই তাদের প্রতি নতজানু। কেন নতজানু আপনারা জানেন। বিপ্লবের পর 24-এর গণ আন্দোলনের পর বিএনপি এক ধরনের জিম্মি বলা যেতে পারে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে কি পরিমাণ খাট কর ফুরিয়ে সব কিছুতেই রাজি, এই ধরনের একটি মানসিকতা নিয়ে বিএনপি দেশে মানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর ইউনূসের, সেটার সঙ্গে ডিল করেছে। তা না হলে ইলেকশনটাই হইতো না। বিএনপি যে পরিমাণ কম্প্রোমাইজ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা কিন্তু নজিরবিহীন। দেখুন, একটি আন্দোলনের পর, 90-এর গণ আন্দোলনের পর দেশে নির্বাচন হলো, আওয়ামী লীগ বিএনপি সমান তালে নির্বাচন করলো। এটি সুষ্ঠু অবাধ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ বিরোধী শিবিরে গেল। দেশে একটি গণতান্ত্রিক ধারা চলতেছিল, সেই গণতান্ত্রিক ধারা আর অব্যাহত রইল না। সেটার বিভিন্ন কারণ, সেটা যেমন দায়ী আজকে করা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, বিএনপিও কিন্তু কম বেশি সে তার জন্য দায়ী। এই কারণেই বিএনপি 2001-এর নির্বাচনের পর বা নির্বাচনের আগে যে জটিলতা তৈরি করেছিল, সেই জটিলতা থেকে কিন্তু 1-11, সেই 1-11-এর পরে আবার 2 বছর পর শেখ হাসিনা সরকারের ক্ষমতা আসলো, এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার প্রথম 5 বছর একটি গণতান্ত্রিক ধারা কিন্তু অব্যাহত ছিল। কিন্তু ক্রমেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠেন। স্বৈরাচারী থেকে ফ্যাসিস্ট, দুর্নীতি, সর্বত্র এক ধরনের দুর্নীতির রাজত্ব কায়েম হয়। ব্যাংক গলি লুট হয়, বলতে গেলে লুটেই বলা চলে। আওয়ামী লীগের নেতারা বা বড় বড় আমলারা, তার মাঝে যে আমলা এবং সামরিক বাহিনীর লোকজন নেই তা বলা যাবে না, কিন্তু আমরা তা এখন বলি না, যেহেতু আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে রাজনৈতিক দলগুলির একটি সরকার আসা উচিত। সেই কারণে অনেক সময় আমলারা বেঁচে যায়, সেই কারণে সামরিক বাহিনীর কর্মকর্তারাও কিন্তু বেঁচে যায়। আর আরেকটি বিষয়, শেখ হাসিনা সরকার যে পরিমাণ আমলা এবং সেনাবাহিনীকে প্রশাসনে এবং সর্বত্র, ইভেন দো চুরি করার ব্যাপারেও যে সুযোগ সুবিধা করে দিয়েছিল, যে কারণে তার সেনাবাহিনী ভিতরে সেনাবাহিনী এবং আমলারা প্রচণ্ড দাপটের সঙ্গে শেখ হাসিনার পিছনে থেকেই কাজ করে। আর শেখ হাসিনাও নিজের দলের তৃণমূলকে ভুলে গিয়ে কতিপয় সিন্ডিকেট টাইপের সুবিধাবাদীদেরকে নিয়ে তিনি রাজনীতি শুরু করেন, সরকার পরিচালনা করেন, যে কারণে সরকারকে বহুবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, নিজের দলের তৃণমূল কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগের যে বদনাম হয়, সেই বদনাম গুম খুন, কথা না বলার স্বাধীনতা নির্বাচন নিয়ে নয় ছয় প্রতিটি নির্বাচনে যে ধরনের দিনের ভোট রাতে আমি দামি, এই সমস্ত কারণে মানুষ যখন ভোট দিতে পারেনি, তখন এক ধরনের অসন্তোষ তৈরি হয়, এবং সেই অসন্তোষের যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু সেই তথাকথিত ছাত্রগণ অভ্যুত্থানের ফসল। এবং তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তারপর ডক্টর ইউনূস একজন বিশ্ব বাটপার, এই বাটপারের হাতে পড়ে দেশটি আরও অন্য মাত্রা পেয়েছিল। সব বয়ানেই পরিবর্তন হয়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ, বঙ্গবন্ধুকে নামটি পর্যন্ত নেওয়া যাবে না। যাই হোক, বিএনপি একেবারে নিরলসভাবে, বললাম আগেই যে কম্প্রোমাইজ করতে করতে বিএনপি শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের কাছ থেকে নির্বাচনটি আদায় করতে পেরেছিল। যদি এর মাঝে দেশের সর্বনাশ যা করার ডক্টর ইউনূস এর মধ্যেই করে ফেলেছিল। দেশটিকে এক ধরনের নৈরাজ্য, মগের মুল্লুক বানিয়েছিল, যেটি মব
তন্ত্র থেকে শুরু করে দুর্নীতিতন্ত্র, চাঁদাবাদী তন্ত্র, এমন কোনো কিছু নেই। যারা ছাত্র আন্দোলন করেছে তারা যে পরিমাণ লুটপাট করেছে সকলেই জানে। এই সমস্ত হতদরিদ্র পোলাপানগুলি যেগুলি ছাত্র আন্দোলনের নামে আন্দোলন করেছিল, এবং যারা আসলে জামাত বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের ভিতরে গুপ্তভাবে বসবাস করে শেষ পর্যন্ত এই আন্দোলন করে, এবং আন্দোলনে তারা সফল হয়। এই আন্দোলনের জনগণের সাপোর্ট ছিল। এই কারণেই জনগণ হাসিনা সরকারের আমল থেকে বা হাসিনা সরকারের পতনের জন্য জনগণ চেয়েছিল একটি সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে সেই সরকারটি স্বৈরাচার হতে বাধ্য, এবং হয়েছিল। যাই হোক, আজকে কথা বলতে চেয়েছিলাম ভারতে প্রধানমন্ত্রীকে যেতে হবে। প্রধানমন্ত্রী যদি আজকে বলেন আমি ভারতে যাব না, সাময়িক ওনারা বলছে, শর্ত দিয়েছে শেখ হাসিনা ওই হাদি হত্যার আসামি তাদেরকে ফেরত দেওয়া, এই সমস্ত, কিন্তু এই সমস্তই হলো পলিটিক্স। ভারত যাবে, এবং তারেক রহমান নিজেও জানে, বিএনপিও জানে, এবং দেশের সচেতন মহল জানে। দেশকে যারা পেছন থেকে নিয়ন্ত্রণ করে তারাও জানে, বিরোধী দলও জানে। কিন্তু কেন এই নাটকগুলি করা হচ্ছে? এই নাটকগুলি করার কারণ একটাই। আজকে যদি জামাতের মতো বিরোধী দল, এনসিপির মতন এই পোলাপানগুলি রাস্তাঘাটে হই হল্লা চিৎকার, প্রতি মুহূর্তে আন্দোলনের ভয় দেখানো, এসব যদি না হতো, আর কন্টিনিউ ভারত বিরোধিতা একজন করতেই পারে, ভারতের পক্ষে বলতে হবে, নট নেসেসারি ভারতের দোষ আছে, অবশ্যই আছে বলতে হবে, কিন্তু তার অর্থ আমি একটি প্রতিবেশীর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে প্রতিদিন এই একটি অচল অবস্থা তৈরি করব, যার কারণে শুধু গণতান্ত্রিক পরিবেশেই যে ব্যাহত হবে তা নয়, দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতেই কিন্তু জটিলতা তৈরি হবে, যেমনটি হয়েছে আজকে বিদ্যুৎ থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে যে কোনো জিনিস, ইভেন দো একটি কাঁচামরিচও যদি কিনতে হয়, সেই কাঁচামরিচটিও আমাদের ভারত থেকে আনতে হয়, এনে তারপর পরিবেশকে শান্ত করতে হয়। এই যখন আমাদের পরিবেশ, ভারতের সাথে আমাদের দর কষাকষি অবশ্যই হবে, সমতার ভিত্তিতে হবে। ভারত আমাদের সঙ্গে দাদাগিরি করবে না, বড় ভাই সুলভ আচরণ করবে না, সবই মেনে নিলাম। কিন্তু তাই বলে ভারতের সঙ্গে একেবারে সম্পর্ক নষ্ট করে ফেলতে হবে, ভারত দরকার নেই, পাকিস্তান চলে যেতে হবে, আমেরিকা এসে পড়তে হবে, এই অবাস্তব বিষয়গুলি আজকে আমাদেরকে বিভিন্নভাবে, সমাজ তো বটেই, দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের সরকারের অবস্থাকে নড়বড় করে তোলে। যেমন আজকে বিএনপি যেটা করতে চাচ্ছে, কিন্তু অনেক সময় বিরোধী দলের আপত্তির কারণে তারা বিরোধী দলের কাছে অনেকটা নতজানু হয়ে কাম ডাউন করে, এবং এই কাম ডাউনের পালাই বাংলাদেশে এখন চলছে। এই যে দেখুন, চমৎকার একজন রাষ্ট্রপতি বিএনপি নিয়োগ দিল, সেই রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ হলো সেখানে আসলো না এনসিপি, কারণ তারা কোনো একটি যুক্তি দেখিয়ে তারা এটাতে আসলো না। কিন্তু এতে ক্ষতি হলো কার? এর ক্ষতি হলো অন্য কিছু নয়, দেশে একটা অস্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশের যে সৌহার্দ্য সম্পর্ক সরকার এবং বিরোধী দলের থাকা উচিত, সেটাতে অনেকাংশেই বাটা পড়লো। যাই হোক, তারেক রহমান চীন গেলেন, মালয়েশিয়া গেলেন, বা স্বাভাবিকভাবে ভারতে যাবেন। ভারতের পক্ষ থেকে খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে, এবং তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে যাওয়ার পেছনেও মানুষ জানে যে ভারতের হাত রয়েছে, আমেরিকার হাত রয়েছে। আদারওয়াইজ তারেক রহমানকে যে ব্যক্তি 15 দিন আগে জাতির উদ্দেশ্যে বলল যে দেশে যাওয়ার মতন পরিবেশ বা যে অবারিত হওয়া দরকার আমার জন্য, সেটা নেই, তাই আমি যেতে পারছি না, তারেক রহমানের স্টেটমেন্ট। তারপর আবার 15 দিনের মাঝে তিনি চলে গেলেন। তো এসব তো সব মানুষ বুঝে। তো এখন কথা হলো যে ভারতের যাব না, ভারতে যাওয়ার প্রয়োজনটা কার বেশি?
ভারতের বেশি না বাংলাদেশের বেশি? বাংলাদেশের মতো একটি দেশ যে বিভিন্ন কারণেই ভারতের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক রাখা উচিত, প্রধানত বাণিজ্যিক কারণ, ব্যবসা বাণিজ্যের কারণ, রাজনৈতিক কারণ বটে। কারণ বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় সেটা ভারতের জন্য অনেকটাই উদ্বেগের বিষয়, সেটাও ভারত বোঝে। সে কারণেই ভারত নিজ থেকেই চায় সম্ভবত যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ঠিক হোক। কিন্তু আজকে জানেন যে একাধিকবার ডেট দেওয়া হয়েছে। রয়টার্স একবার বলেছে, এর আগে বিভিন্ন পত্রপত্রিকা ঢাকার এনডিএ মানে ভারতের এনডিএ টিভি বলেছে তারেক রহমান বাংলাদেশ থেকে ভারত সফরে আসছেন 2 দিনের জন্য। ব্রিক্সের সম্মেলন হচ্ছে, ব্রিক্সের সম্মেলনে তিনি যাবেন না, ঠিক আছে, ব্রিক্সের সম্মেলনে তো না যাওয়ার দরকার নেই। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ককে নরমাল করার জন্য অন্তত মোদি এবং তারেক বৈঠকটি বাংলাদেশের স্বার্থে এবং ভারতের স্বার্থে, 2 দেশের স্বার্থেই বৈঠকটি হওয়া উচিত। গতকালকেও ভারত একদম প্রিপারেশন নিয়ে রেখেছে। ভারতের যে রাষ্ট্রদূত আমাদের দেশে রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি নিজেও বলছেন যে মোদি অধীর আগ্রহ অপেক্ষা করছে, তারেক রহমান যাবে, আলোচনা হবে, আলোচনার পর যে শীতল সম্পর্ক বা যে ধরনের ভারত নিয়ে চলছে সেটা হয়তো সেই বরফ গলতে পারে। এটা 2 দেশের রাজনীতি অর্থনীতি জন্যই অত্যন্ত প্রয়োজন। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকেও পর্যন্ত প্রিপারেশান নেওয়া হচ্ছে, তারেক রহমান গেলে তাকে কীভাবে গার্ড অবনার দেওয়া হবে, কী দেওয়া হবে, সমস্ত কিছু। তারা কিন্তু এটা ফেসবুকে তাদের ওয়েবসাইটেও দিয়েছিল, পরে আবার এটা তারা তুলে নিয়ে যায়। কারণ বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, যে বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে, যদিও কূটনীতিতে শর্ত চলে না, অন্তত এই ধরনের কূটনীতি, যে কূটনীতি 2টি দেশের সরকার প্রধান একসঙ্গে বসবে, কথা বলবে, সেখানে আবার শর্ত কিসের? শর্ত নিয়ে আলোচনা আমরা যখন আলোচনায় বসবো তখন আলোচনা করব, কিন্তু এর আগে কিসের শর্ত? এই সমস্ত বিষয় নিয়েই জটিলতা তৈরি। কিন্তু এটুকু বলতে পারি আমরা, যতটুকু মনে করি, ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেতে হবে, ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসতে হবে, টেবিলে বসতে হবে, মুখোমুখি হতে হবে, সমস্ত বিস্তর আলোচনা, ফারাক্কা হোক, তিস্তা হোক, অনুপ্রবেশ হোক, সীমান্ত হত্যা হোক, সমস্ত ইস্যুর জন্য 2 দেশের প্রধানমন্ত্রীকে এক টেবিলে মুখোমুখি বসতে হবে। এটাই বটম লাইন, এবং এটাই হবে এবং হতে যাচ্ছে। পিছন থেকে যত ষড়যন্ত্রই হোক, জামাত হোক, এনসিপি হোক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হোক, ভারত বিরোধিতা আরও চরমে উঠুক, তারপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে সফরে যেতেই হবে সম্পর্ক উন্নয়নের জন্য। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কানাডা থেকে, মন্ট্রিয়াল শহর থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি, ধন্যবাদ।